সত্য মিথ্যা মিলিয়ে তৈরি এক ধরনের ন্যারেটিভ মানুষের আবেগকে তাড়িত করে। আর যদি ধর্মকে কাজে লাগিয়ে তা করা হয় তখন তা সবচেয়ে বেশি কার্যকর অস্ত্র। রাজনীতিতে আমরা প্রায়ই বাস্তবতা শব্দটি ব্যবহার করি। বাস্তবতা মানে যা ঘটছে, যা দেখা যাচ্ছে, যা প্রভাব ফেলছে। কিন্তু প্রশ্ন হলো, এই বাস্তবতা কি সত্যের সমান? রাজনীতিতে এই দুয়ের মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে। আজ যা বাস্তব বলে মনে হচ্ছে তা সবসময় সত্যের পূর্ণ প্রতিফলন নয়। আবার অনেক সত্য বাস্তবতার জায়গায় পৌঁছাতে পারছে না, কারণ সত্য মিথ্যা মিলিয়ে তৈরি এক ধরনের ন্যারেটিভ মানুষের আবেগকে তাড়িত করে। আর যদি ধর্মকে কাজে লাগিয়ে তা করা হয় তখন তা সবচেয়ে বেশি কার্যকর অস্ত্র। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীকে ঘিরে যে দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে, এই প্রশ্নটিকে সেই জায়গায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বরং দেখতে হবে রাষ্ট্র এবং রাজনীতি যেভাবে জামাতকে স্বাভাবিক করে তুলেছে, সেটার চ্যালেঞ্জ বিএনপি ও জনগণের সামনে কি আছে। কিভাবে এই স্বাভাবিক করা হচ্ছে তার কয়েকটা উদাহরণ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমন ৭১-এ জামাতের যে ভূমিকা, দল হিসেবে গণহত্যার যে অভিযোগ তাদের উপর, এই বিষয়গুলোর উপর এখন একটা ছায়া পড়ে গেছে যেন। আলাপটা তুললে অনেকেই বলতে থাকেন এটা পুরনো আলাপ, এখন থাকুক। ইতিহাস বিকৃতির উদাহরণও টানেন অনেকে। ক্ষমা চেয়েছে বলে এক ধরনের অসার যুক্তি সামনে আনেন। অনেকে বলেন তারা পরিবর্তন হচ্ছে বা ধোঁয়া তোলেন নতুন প্রজন্মের কথা বলে। স্বাভাবিক করে তোলার আরেকটি চেষ্টা আবার এই সময়ে চট্টগ্রামে গিয়ে কর্নেল অলিকে সামনে এনে হাজির করা হলো। স্বাধীনতার ইতিহাসের এক ধরনের নতুন বয়ান হাজির করা হলো। সবচেয়ে উল্লেখযোগ্য নারী প্রশ্নে তাদের অবস্থান কি, সেটা নিয়ে তারা এক এক সময় এক এক বয়ান হাজির করে এবং নানা বয়ানে সেটা হালাল করারও চেষ্টা দেখি আমরা এই মুহূর্তে আমাদের সমাজে, রাষ্ট্রে। আমরা ভুলে যাই ৯০ দশকে বিশ্ববিদ্যালয়গুলোতে নানা সময় যে সন্ত্রাসের অভিযোগ আমরা দেখি। ২০০১ থেকে ৬ সাল জোট সরকারের সময় দুর্নীতির দায় শুধু বিএনপিকে দেয়া হয়, অথচ তাদের মন্ত্রী ছিল ২ জন। আমরা দেখি সে সময় জঙ্গিবাদের উত্থানের দায় কেবল বিএনপির দিকে যায়, অথচ জোট সঙ্গী হিসেবে কোনো কালই জামাতের কপালে লাগে না। কেন প্রশ্ন ওঠে না ছাত্রলীগ ও আওয়ামী লীগের মধ্যে গুপ্ত থেকে পরবর্তীতে প্রকাশিত হওয়া শিবিরের অনেক নেতা সেই সময় ছাত্রলীগের মধ্যে থেকে সন্ত্রাস, চাঁদাবাজি করে সুবিধা নিয়েছে? সেই অভিযোগগুলোকে কেন দেখি না আমরা? আবার ফেসিবাদী আলামত, আমার মত বিশ্বাস করলে আপনি মুসলমান, আমার মত বিশ্বাস না করলে, দলীয় মতের সাথে দ্বিমত হলে আপনি ধর্মবিরোধী, এমন একটা আবহাওয়া তৈরি করা। এই অঞ্চলের উদারনৈতিক যে সংস্কৃতি, মাজার, গান, নাচ, সেগুলোর বিরোধিতার যে পরিবেশ তৈরি করা হয়েছে, সে নিয়ে কি আলাপ দেখি আমরা খুব জোরালোভাবে? আর এসব কিছুই প্রায় অতীতের আলাপ বলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে নাগরিক সমাজে। বলা হয় এখন জামাত নতুন জামাত, এরকম একটা ন্যারেটিভ দেয়া হচ্ছে। কারণ এখানে আমরা শুধু একটা দলের উপস্থিতি বাড়তে দেখছি না, আমরা দেখছি একটি রাজনৈতিক বাস্তবতা কিভাবে তৈরি হচ্ছে। এই বাস্তবতা তৈরি হচ্ছে ব্যাখ্যার মাধ্যমে, ন্যারেটিভের মাধ্যমে এবং নীরব স্বীকৃতির মাধ্যমে। রাজনীতি আর শুধু নীতি বা আদর্শের প্রশ্ন নয়, এটি ব্যাখ্যার প্রশ্ন। কে কিভাবে ঘটনাকে ব্যাখ্যা করছে, সেটাই অনেক সময় বাস্তবতা হয়ে দাঁড়ায়। জামায়াতের ক্ষেত্রে আমরা এমন একটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি যেখানে তাদের উপস্থিতিকে ধীরে ধীরে স্বাভাবিক, গ্রহণযোগ্য এবং প্রশ্নহিত করে তোলা হচ্ছে। এখানে ন্যারেটিভ রাজনীতির ভূমিকায় প্রধান। রাষ্ট্র সব সময় সরাসরি কোনো পক্ষের হয়ে কথা বলে না। অনেক সময় রাষ্ট্র কাজ করে নীরব থেকে, প্রশাসনিক প্রক্রিয়া চলতে দেয়, প্রশ্ন তুলে না, থামায় না। এই নীরবতা নিজে একটি অবস্থান। জামাত যখন বিভিন্ন প্রাতিষ্ঠানিক জায়গায় ঢুকছে, নানান সূত্র থেকে আমরা সেসব জানছি, এমনকি জামাত নেতাদের জবান থেকেও রাষ্ট্র সেটাকে কেবল নিয়মের ভেতরের ঘটনা হিসেবে দেখছে। কিন্তু সেই প্রবেশের রাজনৈতিক অর্থ নিয়ে খোলাখুলি কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। ফলে ঘটনা সত্য থাকছে, কিন্তু তার অর্থ তৈরি হচ্ছে এক পেশে ন্যারেটিভের মাধ্যমে। এইভাবে ন্যারেটিভ বেলুন ধরনের একটা কিছু ফুলতে ফুলতে এখন প্রকাণ্ড। বেলুন মানে এমন কিছু যার কাঠামো বাস্তব কিন্তু ভেতরের বাতাস ঢোকানো। জামায়াতের ক্ষেত্রে ঘটনাগুলো বাস্তব, প্রাতিষ্ঠানিক উপস্থিতি বাস্তব, মিডিয়ায় নিয়মিত দেখা যাওয়াও বাস্তব। কিন্তু এই ঘটনাগুলোকে যেভাবে একসাথে জোড়া লাগানো হচ্ছে, যেভাবে এগুলোকে একটা ধারাবাহিক ফিরে আসা বা স্বাভাবিক রাজনীতির গল্পে পরিণত করা হচ্ছে, সেটাই বেলুন। এই বেলুন হঠাৎ তৈরি হয়নি, এটি ধীরে ধীরে ফুলেছে।
একটি প্রশাসনিক স্বীকৃতি আরেকটিকে বৈধ করেছে, একটি মিডিয়া উপস্থিতি আরেকটিকে স্বাভাবিক করেছে এবং এই ধারাবাহিকতায় বেলুনটিকে দৃশ্যমান করেছে। এই বেলুনকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে প্রশাসনিক পরিসরে প্রবেশ। এখানে প্রশাসন দখল বলতে জোরপূর্বক নিয়ন্ত্রণ বোঝানো হচ্ছে নিয়মের ভেতর দিয়ে প্রক্রিয়ার মাধ্যমে বৈধতার ভাষা ব্যবহার করে প্রশাসনিক কাঠামোর অংশ হয়ে যাওয়া। বহু বাস্তব রিপোর্ট ও পর্যবেক্ষণে উঠে এসেছে জামাতের সংশ্লিষ্ট শক্তিগুলো প্রশাসনিক জায়গায় ঢুকছে প্রশ্নহীনভাবে। এই জায়গায় ঢুকে পড়ার পর অনেক বড় প্রশ্ন আপাতত স্থগিত হয়ে যায়। 1971-এর প্রশ্ন, আদর্শিক সীমার প্রশ্ন, গণতান্ত্রিক ঝুঁকির প্রশ্ন। এই নীরবতা প্রশাসনিক ক্ষমতার সবচেয়ে কার্যকর রূপ। এই প্রশাসনিক প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো পাবলিক বিশ্ববিদ্যালয় ও তাদের ছাত্র সংসদ। বাংলাদেশে ছাত্র সংসদ কখনোই শুধু ছাত্রদের বিষয় ছিল না, এটি বরাবরই রাষ্ট্রের একটি ক্ষুদ্র প্রতিরূপ। এখানে নির্বাচন আছে, এখানে প্রশাসন আছে, এখানে বৈধতা আছে। এই জায়গাগুলোতে প্রবেশ মানে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে ঢোকা। ছাত্র সংসদের মাধ্যমে প্রশাসনিক ভাষায় কথা বলার সুযোগ তৈরি হওয়া, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে পরিচয় ঘটা। এই ভাষা নিরপেক্ষ মনে হয়, কিন্তু এটি ক্ষমতার ভাষা। কারণ যে এই ভাষায় দক্ষ হয়ে ওঠে সে ধীরে ধীরে রাষ্ট্রের স্বাভাবিক অংশ হয়ে যায়। মিডিয়া এই পুরো প্রক্রিয়াকে আরও দৃশ্যমান করে। মিডিয়া নিরপেক্ষতার দাবি করলেও বাস্তবে মিডিয়া কাজ করছে উপস্থিতির ভিত্তিতে। কে নিয়মিত আসে, কে কোন ভাষায় কথা বলে, কে ক্যামেরার সামনে কতটা গ্রহণযোগ্য, এই বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতায় রূপ নেয়। জামাত এই মিডিয়া স্পেসে একটি ধারাবাহিক উপস্থিতি তৈরি করতে পেরেছে। এর ফল কি, এর ভবিষ্যৎ কি, সেটাই আমাদের প্রশ্ন। এই পুরো প্রক্রিয়ায় একটি বিষয় স্পষ্ট, সবকিছু সত্য নয়, কিন্তু সবকিছু বাস্তব। জামায়াতের বর্তমান উপস্থিতি নৈতিক বা ঐতিহাসিকভাবে প্রশ্নাতীত নয়, কিন্তু রাজনৈতিকভাবে এটি কাজ করছে। ন্যারেটিভ রাজনীতি সত্যের পূর্ণতার জন্য অপেক্ষা করে না, এটি কার্যকারিতা চায়। এখানেই গণতন্ত্রের ঝুঁকি। কারণ সত্যের বাইরে দাঁড়িয়ে যদি একটি বাস্তবতা দীর্ঘদিন টিকে যায়, তাহলে প্রশ্ন করার জায়গা ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় এবং এখানেই এসে প্রশ্নটা সরাসরি বিএনপির দিকে যায়। জামাত যে ন্যারেটিভ বেলুনটা তৈরি করেছে, প্রশাসনিক উপস্থিতি দিয়ে, মিডিয়া প্রেজেন্টেশন দিয়ে, স্বাভাবিকীকরণের মাধ্যমে, এই বেলুন কি বিএনপি ফাটাতে পারবে? তারা কি এই বেলুনের ভেতরের বাতাস নিয়ে প্রশ্ন তুলতে সক্ষম? তারা কি বিকল্প ন্যারেটিভ দাঁড় করাতে পারবে, নাকি তারা শুধু প্রক্রিয়াতেই সীমাবদ্ধ থাকবে? কারণ প্রশাসন, মিডিয়া এবং ন্যারেটিভ এই তিনটি জায়গায় একসাথে লড়াই না করলে এই বেলুন নিজে নিজে ফাটবে না। ইতিহাস আমাদের শেখায় গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ হঠাৎ আসে না, এটি আসে ধীরে ধীরে, নীরবে, স্বাভাবিক হয়ে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।